আসসালামু আলাইকুম। তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। রাশিয়ার উপরে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা এবং ইউরোপ। বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন রাশিয়ার এলএনজি রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ রাশিয়া থেকে জাহাজে করে যে গ্যাস বিক্রি হতো সেটাকে আটকে দিতে চাইছে আমেরিকা এবং ইউরোপ। এখন এই আটকে দেওয়ার বিরুদ্ধে রাশিয়া কি পদক্ষেপ নিবে? আর এই এলএনজি সাপ্লাই আটকে দেওয়ার কারণে রাশিয়ার কিরকম ক্ষতি হবে? যেই সমস্ত দেশ কিনতে চাচ্ছে তাদের কিরকম ক্ষতি হবে? আর এই সাপ্লাই আটকে দেওয়ার অথবা এই নিষেধাজ্ঞা দেওয়ার পেছনের মূল উদ্দেশ্যটা কি? আজকে এগুলো নিয়ে আলোচনা করব এবং একই সাথে থাকবে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত সে যেই ধরনের কথাগুলো বলেছে এবং যেগুলো করেছে, এখন যেগুলো করছে, ভবিষ্যতে যেগুলো করবে, এগুলোর সাথে বাহ্যিকভাবে তাকালে মনে হবে যে কোনোটার সাথে কোনোটার কোনো সম্পর্ক নেই। মানে সে শুরুতে একটা কথা বলছে, পরবর্তীতে আরেকটা কাজ করছে, এরপরে আবার সে টার্ন নিচ্ছে, ইউ-টার্ন নিচ্ছে, এই ধরনের বিষয়। কিন্তু যদি আপনি তার ইন্টেনশনটা শুরু থেকে দেখেন তাহলে দেখবেন যে আসলে সে তার টার্গেটে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ম্যানিউভার করছে, মানে টার্ন নিচ্ছে। যেমন ধরুন, সে চীনকে নিষেধাজ্ঞা দিতে চাইছে, কিন্তু চীনের উপরে সরাসরি নিষেধাজ্ঞা দিলে তার অর্থনীতির উপরে যে বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব পড়বে সেটা কাটিয়ে ওঠার মতো প্রস্তুত এখনো পর্যন্ত তার অর্থনীতি নিতে পারেনি, বা কাটিয়ে ওঠার মতো পরিস্থিতি এখনো নেই তার। যে কারণে সে সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধে যাবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যাবে বলার পরেও যাচ্ছে না। ঠিক একইভাবে ভারতের সাথেও তার সেই ধরনের একটা ব্যাপার। কিন্তু সে শুরুতে কি করেছিল? ভারত এবং চীনকে বলেছে তুমি যদি রাশিয়ার থেকে তেল গ্যাস কিনো তাহলে তোমাকে এত 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 পার্সেন্ট ট্যারিফ দিতে হবে। সেটা দিয়ে আটকাতে পারেনি, কাজ হয়নি। এখন সে খুঁজে খুঁজে বের করেছে যে ভারত এবং চীন রাশিয়ার কাছ থেকে কম দামে তেল গ্যাস কিনে কিভাবে? জাহাজের মাধ্যমে। তাহলে রাশিয়ার যেই দুইটা কোম্পানি সবচেয়ে বেশি এই এলএনজি বিক্রি করে সেই দুটো কোম্পানির উপরে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছে কে? ব্রিটেন এবং আমেরিকা। ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞাকে সাপোর্ট দিচ্ছে। এখন এই জাহাজ থেকে রাশিয়ার তেল জাহাজ থেকে কেনা, অর্থাৎ সাগরে জাহাজ নিয়ে এসে সাগরের মাধ্যমে অর্থাৎ জাহাজে করে যাওয়া অথবা জাহাজ থেকে জাহাজে তেল এই গ্যাস কেনার যে বিষয়টা, এটা শুধুমাত্র ভারত এবং চীনই যে করতো বিষয়টা সেরকম না, ইউরোপের অনেকগুলো দেশ এই কাজ করত। এখন এই নিষেধাজ্ঞার কারণে ভারত এবং চীন কম দামে রাশিয়া থেকে যে গ্যাস কিনতো সেটা কিনতে পারবে না। অর্থাৎ জাহাজ এলএনজির মাধ্যমে জাহাজে যে গ্যাস কিনতে, এই জাহাজে গ্যাস কেনার বিষয়টি কিভাবে বলবো? মানে এটাকে আন্তর্জাতিকভাবে বা পশ্চিমা বিশ্বে বলে হচ্ছে চোরাই পথে গ্যাস কেনা, মানে ব্ল্যাক মার্কেটে গ্যাস কেনা। যে আপনি জাহাজ সাগরের মধ্যে আছে, তারপরে হচ্ছে ওই জাহাজের পুরো গ্যাস ওই সাগরের মধ্যে থাকাকালীন আপনি কি বলে চুক্তি করছেন, ওটা নিয়ে হচ্ছে দর কষাকষি করছেন, ফাইনাল করছেন, টাকা দিচ্ছেন, জাহাজ নিয়ে গ্যাস নিয়ে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। আর এর বাইরেও রাষ্ট্রীয়ভাবে ভারত এবং চীন রাশিয়া থেকে কম দামে গ্যাস কিনতো, তুরস্কও কিনতো এই নিষেধাজ্ঞা থাকার কারণে। এখন ভারত এবং চীনের গ্যাস, বিশেষ করে চীনের গ্যাস অন্য কোথাও সাপ্লাই হতো না, ভারতের গ্যাস ইউরোপে যেত, এটা বলা হচ্ছে। তুরস্কের গ্যাস তো সরাসরি তুরস্কে পাইপলাইনের মাধ্যমে যেটা আসে এটা সরাসরি অনেকগুলো ইউরোপীয় দেশে যায়। যে কারণে এই পাইপলাইনের গ্যাসের উপরে নিষেধাজ্ঞা না, নিষেধাজ্ঞা হচ্ছে এলএনজির উপরে। এখন এটা নিয়ে ইউরোপে মোটামুটি এমন একটা অবস্থা যে রাশিয়াকে এই হচ্ছে বেঁধে ফেলেছি।
এখন এই এলএনজির উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে যেটা হচ্ছে বা যেটা হতে পারে সেটা হচ্ছে রাশিয়া কিছুটা ক্ষতির সম্মুখীন হবে। কিছুটা বলছি এজন্য যে রাশিয়ার উপরে এমন কোনো নিষেধাজ্ঞার নাই যেটা তাদের সুযোগ ছিল কিন্তু দেয় নাই। সব ধরনের নিষেধাজ্ঞায় মোটামুটি দেয়া হয়ে গেছে। এই যে গ্যাসের নিষেধাজ্ঞা, তেলের নিষেধাজ্ঞা বা এই যে সাপ্লাইয়ের নিষেধাজ্ঞা, এটাও একেবারে নতুন না। মোটামুটি অনেকগুলো নিষেধাজ্ঞা দেওয়ার পরে খুঁজে খুঁজে বের করেছে যে কি করা যায়, তাহলে এই দুটো কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া যায়। এবং আমার কাছে মনে হয় এই নিষেধাজ্ঞাটার পেছনে মূল কারণ হচ্ছে ট্রাম্প পুতিনের সাথে খুব শীঘ্রই একটা দেখা করতে চেয়েছিলেন। মানে দেখাটা হচ্ছে এরকম যে আমি পুতিনের সাথে দেখা করেছি, ইউরোপকে আরেকটু হচ্ছে নিজের কন্ট্রোলে রাখবো, ইউরোপকে আরেকটু চাপে রাখবো যে দেখো তুমি পুতিনের সাথে তোমরা বসতে পারছো না, এই ইউরোপে যে যুদ্ধটা চলছে এই যুদ্ধটা আমি ঠেকাতে পারবো, ঠেকানোর জন্য একমাত্র ব্যক্তি আমি যেটা বলবো সেটাই হবে, ইউক্রেনকে আমার কথা মতো চলতে হবে, এরকম একটা কি বলে এরকম একটা ইমেজ দেওয়ার চেষ্টা করেছিলেন। পুতিন সেটাতে না করেছে। কোনো ফাইনাল কিছু না হওয়ার আগে খালি বারবার তোমার সাথে দেখা করার কিছু নাই। এখানে গিয়ে রাশিয়ার উপর আমি নিষেধাজ্ঞা দিলাম। এতদিন পর্যন্ত আমি বলে আসছি নিষেধাজ্ঞা দেবো না, ঠিক আছে দিলাম। তুমি বৈঠক করতে দিচ্ছ না, দিলাম। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে চীনের উপরে যে এবং ভারতের উপরে পরোক্ষভাবে যে তুমি যদি রাশিয়া থেকে তেল কেনো তাহলে তোমার উপর আমি নিষেধাজ্ঞা দেবো, তোমার উপর আমি ট্যারিফ বসাবো। সেটাতে কোনো মানে প্রভাব না পড়ায়, যেটা যেভাবে তারা চেয়েছিল সেভাবে প্রভাব না পড়ায় এখন কি হয়েছে, ঠিক আছে এই দুটো দেশ কার কাছ থেকে কোন কোম্পানিগুলোর মাধ্যমে, তাহলে সেই দুটো কোম্পানিতে দিচ্ছি। এখন এই দুটো কোম্পানিতে এগুলো, এই দুটো দেশের এই যে গ্যাস কেনার উপরে যে নিষেধাজ্ঞা, এটাতে খুব বেশি ধরনের একটা প্রভাব না, শত শত বিলিয়ন ডলারের হচ্ছে প্রভাব পড়বে এরকমটা না রাশিয়ার উপরে। রাশিয়া নতুন নতুন অনেকগুলো হচ্ছে পন্থা খুঁজে বের করবে সে গ্যাস বিক্রি করার। এখন একটা প্রশ্ন হয় যে ভাই নিষেধাজ্ঞা দিলে সেই নিষেধাজ্ঞা যদি কোনো দেশ না মানে তাহলে কি করার আছে? এখন এইখানে বড় ব্যাপারটা হচ্ছে কি, এই যে জাহাজের মাধ্যমে যে সাপ্লাই, এই সাপ্লাইয়ের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যেই সমস্ত কোম্পানির এই ধরনের কার্গো শিপ আছে সেই কোম্পানিগুলোর বেশিরভাগই হচ্ছে আন্তর্জাতিক কিছু রুলস ফলো করে চলতে হয়। তার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, এই যে জাহাজগুলো পণ্য নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, এই যাওয়ার পথে তার ইন্স্যুরেন্স করতে হয়। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একচেটিয়া ভাবে হচ্ছে ব্রিটেনের ছিল, কন্ট্রোল করতো, ব্রিটেনের ছিল বলতে কন্ট্রোল করতো। বিশ্বের সবচেয়ে বড় যত ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স বলেন, বিভিন্ন ধরনের গাড়ি ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এইটা সেটা, এগুলোর সেন্টার তো আসলে লন্ডনে। তো সেই দিক থেকে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই নিষেধাজ্ঞা মেনে বলবে কি যে এই জাহাজকে আমি ইন্স্যুরেন্স দেব না। ওই জাহাজকে ইন্স্যুরেন্স না দিলে ওই জাহাজ পরবর্তীতে, বা ওই কোম্পানিকে ইন্স্যুরেন্স না দিলে ওই কোম্পানি পরবর্তীতে অন্যান্য যে পণ্য বহন করে নিয়ে যাবে বা ওই কোম্পানির অন্যান্য জাহাজ যে পণ্য বহন করে নিয়ে যাবে সেগুলোতে প্রভাব পড়ে। যেহেতু মূল কলকাঠি তাদের হাতে, এজন্য তারা এই নিষেধাজ্ঞা দিলে নিষেধাজ্ঞাগুলোর প্রভাব পড়ে। আপনি বাংলাদেশ নিষেধাজ্ঞা দেন, কারো উপরে কোনো প্রভাব পড়বে না, কারণ আপনি নিষেধাজ্ঞা দিয়ে কাউকে তো সেটাকে মানে এমন কোনো বড় আন্তর্জাতিক বিশাল কোম্পানি বা বিশাল কোনো ইনস্টিটিউট আপনার হাতে নেই যেটা এই নিষেধাজ্ঞাটা মানলে বিশ্বে একটা বিশাল ঝামেলায় পড়বে। কিন্তু আমেরিকার আছে, ব্রিটেনের আছে, এই জন্য তারা এই নিষেধাজ্ঞাগুলো দিয়ে করতে পারে। কিন্তু গত 4-5 বছরে রাশিয়া এবং চীন এই যে ইন্স্যুরেন্স কোম্পানি এবং এই যে আন্তর্জাতিক পণ্যবাহী বা এই ধরনের এলএনজি বহনকারী জাহাজের যে বহর, এটাতে নিজেদেরকে শক্তিশালী করেছে। এই জাহাজের ক্ষেত্রেও জাহাজ কিনে নিজেদের নিজস্ব ফ্লিটকে শক্তিশালী করেছে, আবার নিজেরা এই জাহাজগুলোকে ইন্স্যুরেন্স দেওয়ার একটা বিকল্প ইন্স্যুরেন্স সিস্টেম তৈরি করেছে। যদিও সেটা পুরোপুরি হচ্ছে একেবারে প্রয়োগ হয়নি অন্যান্য দেশের ক্ষেত্রে, কিন্তু নিজেদের মধ্যে তারা এগুলো ব্যবহার করছে, করছে। তো সেই জন্য এই যে আমেরিকা এবং ব্রিটেনের দেওয়া নিষেধাজ্ঞা খুব বড় একটা প্রভাব পড়বে না। ভারতের উপরে কিছুটা পড়বে, ভারতের উপরে পড়বে, কারণ হচ্ছে
চীনের সাথে রাশিয়া অলরেডি পাইপলাইন প্রজেক্ট শুরু করেছে, আছে কিন্তু আরো বড় পাইপলাইন প্রজেক্ট শুরু করেছে। সেটা শেষ হয়ে গেলে পাইপলাইনের মাধ্যমে সে নেবে। কিসের নিষেধাজ্ঞা? পাইপলাইন নিলে আপনি কিভাবে নিষেধাজ্ঞা দিবেন তাকে? হ্যাঁ, পাইপলাইন নিলে একটা নিষেধাজ্ঞা দিতে পারেন যে এই পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস বা তেল যাচ্ছে সেটার যে টাকা, সেই টাকা আপনি বলবেন যে সুইফট সিস্টেম ব্যবহার করে দিতে পারবো না, ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে দিতে পারবো না, ডলার ব্যবহার করে দিতে পারবো না, এরকম। কিন্তু রাশিয়া এবং চীনের মধ্যে তাদের নিজস্ব মুদ্রায় ব্যবসা চলছে। এখানে একটা প্রভাব পড়বে, বড় প্রভাবটা পড়বে হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এক, তেলের বাজারে দাম বাড়বে। দ্বিতীয় হচ্ছে চীন এবং ভারত এই কম দামে যে তেল কিনতে পারছে না, তুরস্ককেও বলছি, তেল কিনতে পারছে না, এদের যে উৎপাদন ব্যাপক পরিমাণে, এরা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে বিশ্বের বিভিন্ন জায়গা, বিশেষ করে ইউরোপে পাঠাচ্ছে। এই পণ্য উৎপাদন খরচ বাড়বে, খরচ বাড়লে ওই দেশের বাজারে এই জিনিসগুলোর দাম বাড়বে। আবার এই যে পরোক্ষভাবে যে গ্যাসগুলো যেত, সেই গ্যাস সাপ্লাই যদি কমে যায় ইউরোপে, তাহলে ইউরোপের বাজারে দাম বাড়বে, বিভিন্ন জিনিসের দাম বাড়বে। আবার এই যে গ্যাস সাপ্লাই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার কারণে আন্তর্জাতিকভাবে যেই সমস্ত দেশ গ্যাস বিক্রি করত, সেই সব দেশ দাম বাড়িয়ে ফেলবে অটোমেটিক। যখন আপনার চাহিদা বাড়বে এবং সাপ্লাই কম থাকবে, দাম বেড়ে যাবে। সুতরাং এটার রাশিয়ার উপরে যতটা না প্রভাব পড়বে, তার চেয়ে বেশি প্রভাব পড়বে আসলে সবার উপরে। মানে রাশিয়ার উপরে আপনি যদি 100তে 100 প্রভাব ফেলতে চান তাহলে, এবং সেটার যদি ফলাফল পেতে চান, যেমন যেটা এই নিষেধাজ্ঞা থেকে চাচ্ছে, সেটা হচ্ছে যে এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার ট্যাঙ্কগুলো যেন কি বলে, তাদের জ্বালানি না পায়, রাশিয়ার যুদ্ধ পরিচালনার যে খরচ সেটা যেন না পায়। তার মানে হচ্ছে ব্যাপক পরিমাণে রাশিয়ার অর্থনীতিতে ধস নামাতে হবে এবং নিজের অর্থনীতি কোনোভাবেই যেন এটা দ্বারা প্রভাবিত না হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে রাশিয়ার অর্থনীতিকে যেভাবে ধস নামানোর চিন্তা বা বলা হচ্ছে, সেটা সেভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার নিজের অর্থনীতি যেভাবে পুরোপুরি নিরাপদ বলা হচ্ছে, সেখানে নিজের অর্থনীতিতেও ধাক্কা লাগবে। এই গেল রাশিয়া আর আমেরিকার মধ্যে নিষেধাজ্ঞার বিষয়টি। এটার মাধ্যমে ঝামেলায় পড়বে, বেশি ঝামেলায় পড়বে ভারত মনে হচ্ছে। এখন এর বাইরে গিয়ে ইউরোপের সাথে একটা সমঝোতা দরকার রাশিয়ার। ইউরোপ চাইছে, আমেরিকা চাইছে, কে চাইছে না? রাশিয়া চাইছে না। পুতিন বলছে যে আমার উপরে তুমি যে একটা করে নিষেধাজ্ঞা দাও, এগুলোর ফলাফল তোমাকে ভোগ করিয়েই ছাড়বো। সে কতটা ভোগ করিয়ে ছাড়তে পারবে সেটা বোঝার বিষয়। যদিও গত 3 বছর অনেকটাই দেখা গেছে ইউরোপ তার যে শিল্প পণ্য তৈরি বা ইউরোপের যে শিল্প কারখানার যে উৎপাদন, সেটা গত 2 বছরে ব্যাপক হারে কমেছে, বিশেষ করে জার্মানির। এবং এই কমার হারটা যদি চলতে থাকে, হয়তোবা তাদের অর্থনীতি টাস করে ধসে পড়বে না, কিন্তু চীন খুব দ্রুত এগিয়ে যেতে চাইবে বা অলরেডি এগিয়ে যাচ্ছে। চীন যে পরিমাণে বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে, যে পরিমাণে, সারা বিশ্বের সব দেশ মিলেও সে পরিমাণে গাড়ি তৈরি করতে পারছে না। চীন যে পরিমাণে বৈদ্যুতিক গাড়ি বিশ্বে সাপ্লাই দিচ্ছে, একটা দেশ, সারা বিশ্বের সব দেশ মিলে সে পরিমাণে সাপ্লাই দিতে পারছে না। এখন এই কম দামের গ্যাস বিক্রি বন্ধ করার মাধ্যমে হয়তোবা এই বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে, এটা ধারণা করা হচ্ছে। আবার চীনের ধরুন মধ্যপ্রাচ্য থেকে ব্যাপক পরিমাণে তেল নেয়ার সুযোগ ছিল। এখানে একটা বিষয় অনেকেই হচ্ছে ভাবি না আমরা, সেটা হচ্ছে যে চীন আর ভারত রাশিয়া থেকে এই কম দামের গ্যাস কেনা শুরু করছে কবে থেকে? গত 1-1.5 বছর হলো, একেবারে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই না। যে কারণে এই 1-1.5 বছর আগেও চীন যে পরিমাণে উৎপাদন করত, তার অর্থনীতিটাকে সে যে পরিমাণে এগিয়ে নিয়ে যেতে, যেই সোর্সগুলো থেকে এই জ্বালানি নিয়ে, সেই সোর্সগুলো তো তার আছেই। মধ্যপ্রাচ্যের
জ্বালানি আমরা সবসময় বলি যে মধ্যপ্রাচ্যের জ্বালানি হচ্ছে আমেরিকানের চেয়ে বেশি, কিন্তু আপনি যদি এই জ্বালানির রুট দেখেন এবং সেখানে যে পরিমাণে সাপ্লাই যায়, সবচেয়ে বেশি যায় চীনে, সবচেয়ে বেশি। মানে ওর কাছাকাছি কোনো দেশ নাই মধ্যপ্রাচ্য থেকে। সেখানে আপনি সংযুক্ত আরব আমিরাতকে ধরুন, সৌদি আরবকে ধরুন, কাতারকে ধরুন, ইরানকে ধরুন, সব মিলিয়ে। তো তার সেই সাপ্লাই তো এখনো মানে কোনো ধরনের বিরতি বা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই কন্টিনিউ হচ্ছে। যাই হোক, এজন্য এই নিষেধাজ্ঞাটা নিয়ে যে একটা ভাইব তৈরি হয়েছিল সেটার ব্যাপারে একটু খোলাসা করলাম। দ্বিতীয় হচ্ছে গাজা ভূখণ্ড এবং ফিলিস্তিন। গাজা ভূখণ্ড এবং ফিলিস্তিন নিয়ে যে আলোচনা সমালোচনাগুলো চলছে, ট্রাম্প বলছে যে পশ্চিম তীরকে ইসরায়েল দখল করবে না, করতে পারবে না, আমি মুসলিম বিশ্বকে ওয়াদা দিয়েছি। ভাই, তুমি মুসলিম বিশ্বকে তো অনেক ওয়াদা দিয়েছিলে, তুমি তো মুসলিম বিশ্বের নেতাদেরকে অনেক কথা বলেছিলে, কিন্তু কোনো কথাই দিন শেষে গিয়ে রাখে নাই। কার কথা রেখেছে? সে রেখেছে ভুট্টো সাহেবের কথা, অর্থাৎ সে রেখেছে ট্রাম্প এই নেতানিয়াহুর কথা। এখন নেতানিয়াহু এবং ইসরায়েলের পার্লামেন্ট বলছে তারা পশ্চিম তীরকে পুরোপুরি দখল করে নেবে। পশ্চিম তীরকে পুরোপুরি দখল করে নেওয়া মানে কি? পশ্চিম তীর কি জিনিস? পশ্চিম তীর কতটুকু ফিলিস্তিনিদের? পশ্চিম তীর দখল করলে কি হবে? ইসরায়েল যদি আজকে সিদ্ধান্ত নেয় যে আমি পশ্চিম তীর দখল করে নিয়েছি, তাহলে কি হবে? ফিলিস্তিন বলতে আমরা যেটা বুঝি, ফিলিস্তিন মানচিত্রে যদি ধরেন, ফিলিস্তিন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ছোট্ট দুটো ভূখণ্ড, একটা হচ্ছে পশ্চিম তীর আর একটা হচ্ছে গাজা। এই দুটো ভূখণ্ডকেই আমরা বর্তমান ফিলিস্তিন বলতে যেটা বুঝি সেটা। গাজা ভূখণ্ডের প্রায় 60% ইসরায়েল দখল করে ফেলেছে। গাজা ভূখণ্ড কতটুকু জায়গা? অল্প একটু জায়গা, লম্বালম্বি হচ্ছে 25 কিলোমিটার আর আড়াআড়ি হচ্ছে 6 থেকে 10 কিলোমিটার। তো এই জায়গার 60% ইসরায়েল দখল করে নিয়েছে এবং মুসলিম বিশ্ব, সারা বিশ্ব সেটাকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে মানে মোটামুটি মেনে নিয়েছে। সেখানে কতটুকু বাকি আছে? 40%, যদি একেবারে সবচেয়ে বড়ভাবে দেখায়। পশ্চিম তীর, পশ্চিম তীর, পশ্চিম তীরে সেই একেবারে ইয়াসির আরাফাতের সময়ের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী পশ্চিম তীরের যে ভূখণ্ড, যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে ABC 3টা অঞ্চলে ভাগ করা হয়েছে, বিভিন্ন এলাকাগুলোকে। এ এলাকা, এ জোন, বি জোন, সি জোন। তো সেখানে শুধুমাত্র এই 3টা থেকে একটা জোনের দায়িত্ব ছিল ফিলিস্তিনের পুলিশ, বাকি 2টা জোনের দায়িত্বে ছিল ইসরায়েল, অর্থাৎ সেটা অলরেডি ইসরায়েলের কন্ট্রোলে। তো আপনি পশ্চিম তীরের 3-এর 2 অংশ ইসরায়েলের কন্ট্রোলে, 3-এর 1 অংশ আপনার পুলিশের অধীনে, আপনার কন্ট্রোলেও না। সেই অংশটাকেও এখন ইসরায়েল বলছে যে আমি পুরোটাকেই দখল করে নিয়ে নিচ্ছি। এটার বিরুদ্ধে কে কি বলছে? মুসলিম বিশ্ব ব্যাপকভাবে হুমকি দিচ্ছে, এটা করব। মুসলিম বিশ্বের যে বিবৃতি, সেই বিবৃতি দেখে আমার মাঝে মাঝে হচ্ছে হাসি আসে, মানে তাদের বিবৃতির বক্তব্য দেখে না। ধরুন কিছুদিন আগে সৌদি আরবে এবং কাতারে বৈঠক হয়েছে মুসলিম বিশ্বের। সে বৈঠকের নাম কি ছিল জানেন? আরব এবং মুসলিম দেশগুলোর বৈঠক, শীর্ষ সম্মেলন, আরব এবং ইসলামিক রাষ্ট্রের শীর্ষ সম্মেলন। গতকালকে তারা বক্তব্য দিল 10-15টা দেশ, 15টা মুসলিম দেশ এবং ওআইসি আর হচ্ছে আরব লীগ যৌথভাবে এই যে ইসরায়েল যে পশ্চিম তীরকে দখল করার সিদ্ধান্ত নিয়েছে সেটার নিন্দা জ্ঞাপন করেছে। এখন নিন্দা জ্ঞাপন নিয়ে আমার আর কিছু বলার নাই, কিন্তু আমার প্রশ্নটা যেখানে সেটা হচ্ছে ওআইসির সদস্য কারা? 13টা দেশের কথা সেখানে বলা হয়েছে, তুরস্ক, সৌদি আরব, কাতার, মানে ওআইসির সদস্যের কথা বলতেছি না, মানে তাদের যে যৌথ বিবৃতিটা, সেই যৌথ বিবৃতিতে যে 13-14টা দেশের নাম, এরপরে ওআইসির নাম, এরপরে আরব লীগের নাম দিয়ে তারপর বলছে যে এরা যৌথভাবে বিবৃতি দিয়েছে।
তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, তারপরে হচ্ছে কি বলে মৌরিতানিয়া, ইন্দোনেশিয়া, এরকম দেশগুলো। কারণ আমার প্রশ্ন হচ্ছে, এই মুসলিম দেশগুলো কি ওআইসির মধ্যে নাই? আরব দেশগুলো কি ওআইসির মধ্যে নাই? আরব লীগের মধ্যে নাই? তাহলে কেন এই ধরনের বিভাজন, ঐক্যের মধ্যে বিভাজন? কি আরব এবং ইসলামিক কান্ট্রিজ শীর্ষ সম্মেলন, আরবরা কি মুসলিম রাষ্ট্র না? এই যে ওআইসি এবং 13টা দেশের যৌথ বিবৃতি, এই 13টা দেশ কি ওআইসির মধ্যে না? হয়তো এই 13টা দেশ বলতেছে যে আমি নিজেকে আরেকটু জাহির করব, ওআইসি কে হচ্ছে সে নিজেই গুরুত্ব দিচ্ছে না, অথবা এই 13টা দেশ নিজেকে এক্সট্রা কিছু মনে করে। এটা একটা সমালোচনা, এখানে রেখে যাই। এখন এই পরিস্থিতিতে সবাই বলছে কি আন্তর্জাতিক মহলের চাপ দিতে হবে। আন্তর্জাতিক মহলটাকে জাতিসংঘ, জাতিসংঘের চাপে কিছু হয় না, তোমরা তো জানো। ওআইসির তো কোনো চাপ দেওয়ার কোনো সুযোগই নাই। আরব লীগ নাই, ইউরোপীয় ইউনিয়ন চাপ তো দেবে না। তাহলে আন্তর্জাতিক মহল কে? আন্তর্জাতিক মহল হচ্ছে আমেরিকা। ওকে, ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা কোনো চিন্তা করো না, আমি নিশ্চিত ইসরায়েল পশ্চিম তীরে কোনো কিছু করতে পারবে না, কারণ হচ্ছে আমি মুসলিম বিশ্বকে ওয়াদা দিয়েছি যে পশ্চিম তীরকে ইসরায়েলের কাছে ছেড়ে দেওয়া হবে না। সে মুসলিম বিশ্বের সাথে চুক্তি করার পরে, মুসলিম বিশ্বের 9টা দেশের নেতাদেরকে নিয়ে বসে চুক্তি করার পরে সেই চুক্তিপত্রের কাগজের লেখা পরিবর্তন করে নেতানিয়াহুর সাথে নেতানিয়াহুর ইচ্ছা মতো শব্দ বাক্য বসিয়ে স্বাক্ষর করে তারপরে বলছে এই বক্তব্য, এই যে চুক্তি, এই চুক্তি হচ্ছে সবাই মেনে নিয়েছে। এই হচ্ছে সেই ট্রাম্প। তো এর মানে কি? এর মানে হচ্ছে গাজা ভূখণ্ড অল্প কিছু আপনার হাতে আছে, কিন্তু গাজা ভূখণ্ডকে দেখিয়ে পশ্চিম তীর সে দখলে নিয়ে নিচ্ছে এবং এটার বিরুদ্ধে কারো কোনো কিছু করার নাই এই মুহূর্তে, বা করছে না। তাহলে পশ্চিম তীর যদি সে দখলে নিয়ে নেয়, গাজাকে তো ফিলিস্তিনের মধ্যে মনেই করছে না এই যে বিশ্ব, তাহলে ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বীকৃতি দিয়ে হেভি টাইপের হচ্ছে বিশ্বে মোটামুটি মিছিল টিছিল কি বলে উল্লাস শুরু হয়েছিল, সেই ফিলিস্তিন রাষ্ট্র কই? কোনটা? মানচিত্র কোথায়? সেই ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বক্তব্য কি নিয়ে? বক্তব্য তো বুঝলাম, ঘরে বসে বক্তব্য দেওয়া সম্ভব, কাজ কি, অ্যাকশন কি? নেই। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আসলে এই গাজা ভূখণ্ড এবং ফিলিস্তিনের আর চুক্তি, বক্তব্য, তারপরে হচ্ছে শান্তি চুক্তি, যুদ্ধবিরতি, টেবিলের আলোচনা, এগুলোর আর কোনো ভ্যালু নেই, এগুলোর আর কোনো কার্যকারিতা নেই। তাহলে কার্যকারিতা কিসের? মাঠের। আপনার মাঠে শক্তি দেখাতে হবে, এটা হচ্ছে কার্যকারিতা। এখন প্রশ্ন, সবকিছু দখল করার পরে মাঠে শক্তি দেখাবে কিভাবে? মাঠে আসল শক্তিটা তো তখনই দেখে যখন হচ্ছে সে আর ঘরে বসে থাকার সুযোগ পায় না, যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। এখন বলতে পারেন যে পিঠ তো তাদের এই ফিলিস্তিনিদের দেয়ালে তো বহু বছর ধরে ঠেকেছে, ঠেকেছে, আরো ঠেকবে হয়তো, কিন্তু এই যে আলোচনার মাধ্যমে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সমস্যার সমাধান, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে এই কি বলে সৌদি আরব এবং পাকিস্তানের নেতৃত্বে শান্তি কি নোবেল শান্তি পুরস্কার দেওয়ার মাধ্যমে একটা ফিলিস্তিন রাষ্ট্র গঠন, এটা হওয়ার সম্ভাবনা 0%। সুতরাং এই কি বলে আন্তর্জাতিক স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্রের, এগুলো শুধুমাত্র তার দেশে, ওই সমস্ত দেশে যে একটা ব্যাপক চাপ ছিল, সেই রাষ্ট্র সরকারগুলো চাপ থেকে মুক্তি পেয়েছে,
চাও কি ওকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল। তো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে এখন ধরেন আপনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছেন, সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে অন্য একটা রাষ্ট্র এসে আঘাত করলো, দখল করতে চাইলো, স্বাভাবিকভাবেই তো আপনি কি করবেন? ওই রাষ্ট্রকে যেহেতু স্বীকৃতি দিয়েছেন, ওই রাষ্ট্রের পাশে দাঁড়াবেন, ওই রাষ্ট্রের চাহিদাগুলোকে আপনি গুরুত্ব দিবেন, ওই রাষ্ট্রকে রক্ষার জন্য আন্তর্জাতিকভাবে একটা কি বলে একটা মিশন গঠন করবেন। শান্তিরক্ষী মিশন হতে পারে, জাতিসংঘের বিভিন্ন ধরনের মিশন হতে পারে, তাই না? কিন্তু দেখুন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরে এই যে ইসরায়েল বলল যে আমি পশ্চিম তীরকে দখল করেছি, তার সংসদে পাশ করলো। সংসদে পাশ করার পরে যদি আরো 4-5টা ধাপ আছে, ধাপ বিষয় না, সেই সংসদে পাশ করে দেখলো যে কে কি বলে, এবং সে কোন সময় এটা পাশ করালো? মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন ইসরায়েলে, সেই দিন সেই ইসরায়েলে থাকাকালীন তারা এটা পাশ করলো। আর ট্রাম্প বলছে যে আমি এটা হতে দেব না, ইসরায়েল এটা কোনোভাবে কিছু করবে না, তোমরা ঠান্ডা থাকো। মানে সে ওখানে তার ভাইস প্রেসিডেন্টে পাঠায় বলছে যে তুমি তারা সাপোর্ট দাও, সব ধরনের নিরাপত্তা দাও, সাপোর্ট দাও, সে এটা পাশ করুক। এদিকে সে উল্টে মুসলিম বিশ্বে বলছে তোমরা চুপ থাকো, শান্ত থাকো, কোনো কিছু হবে না। হলে কি হবে? হলে তখন আমি আবার দাঁড়াই বলবো যে এই একটা দেশও যেন সামনে না আগায়, সামনে আগাবা আমার সবগুলো রণতরী ওখানে আছে। এই তো এখন জার্মানির একটা পত্রিকা গতকালকে হেডলাইন করেছে। হেডলাইনটা হচ্ছে নেতানিয়াহু কেন এরদোগানকে ভয় পায়। হেডলাইনটা পড়ার পরে আমি একটু হাসলাম যে আমাদের দেশের কিছু মানে নিম্ন মার্কা কি বলে এটাকে, বা সস্তা টাইপের হেডলাইন এরকম ভাবে যদি বলি। পরবর্তীতে সেটার ভিতরে যাওয়ার পরে সে সেখানে অনেকগুলো, সেই খবরটাতে অনেকগুলো দিক নিয়ে আসছে। সেই দিকগুলোর মধ্যে প্রধান হচ্ছে যে এখন এই গাজায় যুদ্ধবিরতি মনিটর করার জন্য যে একটা আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন করার কথা চলছে, আলোচনা চলছে, সেখানে বিভিন্ন দেশের অনেক সৈন্যরা চলেও গিয়েছে, সেখানে তুরস্কের থাকার বিষয়টা সবচেয়ে বেশি মানে আলোচনায় আসছে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, তারপরে নেতানিয়াহুকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে তুরস্কের সৈন্যরা যদি গাজায় এই টাস্ক ফোর্সে থাকে তোমরা মেনে নিবে কিনা। সবাই বলছে যে আমরা মানবো না। অন্য কোনো দেশের সৈন্যের ব্যাপারে এই মানামানি নিয়ে প্রশ্ন নাই, তুরস্কের সৈন্যের ব্যাপারে কেন মানামানি নিয়ে প্রশ্ন? আবার ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আমরা যতই তুরস্কের বিরুদ্ধে এত কিছু করি, তুরস্কের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনেই যাচ্ছি না, আমাদের সিরিয়াস অ্যাকশনে যাওয়া দরকার এবং দরকার হলে যুদ্ধ করা দরকার। কেন? কারণ হচ্ছে তুরস্কের সৈন্যরা অলরেডি গাজা ভূখণ্ডে ঢুকে গেছে, গাজা ভূখণ্ডের মধ্যে আছে, এটা হচ্ছে তার কথা, যে তুরস্কের সৈন্যরা অলরেডি গাজা ভূখণ্ডের মধ্যে আছে। কেমনে আছে? তাদের কথা হচ্ছে তুরস্কের ডজন ডজন বুলডোজার গাজায় ঢুকছে, তুরস্কের প্রচুর পরিমাণে হচ্ছে ত্রাণের ট্রাক ঢুকছে, তুরস্কের ত্রাণ কর্মীরা ঢুকছে, এই ত্রাণ কর্মীদের একটা বড় অংশ হচ্ছে তুরস্কের গোয়েন্দা এবং সৈন্যদের মানে মধ্য থেকে, এরকম ভাবে অনেক বক্তব্য। এখন সেটা যদি হয়, মিশর থেকেও তো এই ধরনের বুলডোজার ঢুকছে, ত্রাণের ট্রাক ঢুকছে, সেগুলো তো সবই মিশর থেকে ঢুকছে এবং এটার বেশিরভাগই হচ্ছে মিশরের, জর্ডান থেকে ঢুকছে। সেগুলো নিয়ে কেন প্রশ্ন নাই? প্রশ্ন কেন তুরস্ককে মেনে নেওয়া যাবে না, এবং কেন তুরস্ককে ঠেকানোর জন্য হচ্ছে, ইরানকে ঠেকানোর জন্য তো এতদিন পর্যন্ত কাজ করছি, তুরস্ককে ঠেকানোর জন্য, এই প্রশ্নগুলো জার্মান পত্রিকাটি নিয়ে এসেছে এবং সামনে নিয়ে এসে বলছে যে আসলে নেতানিয়াহুর সামনে এখন একমাত্র যে মানে কি বলে এটাকে, একমাত্র বাধা হচ্ছে তুরস্ক। যদিও তুরস্ক সিরিয়াসলি কোনো বাধা দিচ্ছে এরকম কোনো বড় ধরনের কথাবার্তা সামনে আসছে না, কিন্তু এই ঘটনাগুলোকে সামনে নিয়ে এসে বলছে যে নেতানিয়াহুর জন্য এখন একমাত্র
যে অশনি সংকেত বা একমাত্র যে ভয় বা একমাত্র যে শঙ্কা, সেই শঙ্কার জায়গাটা হচ্ছে তুরস্ক। সেখানে আরো ২-৩টা কারণ দেখানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লেবাননে তুরস্কের প্রভাব। আমি জানি না লেবাননে তুরস্কের প্রভাব এখনো অতটা স্পষ্ট না। ইতিমধ্যে লেবাননের পার্লামেন্ট তুরস্ক বিরোধী একটা আইন পাস করেছে। তুরস্ক বিরোধী আইনটা হচ্ছে লেবাননের পার্লামেন্ট গ্রিক সাইপ্রাসের সাথে, অর্থাৎ তুর্কি বিরুদ্ধ সাইপ্রাসের যে অংশটা, সেই গ্রিক সাইপ্রাসের সাথে তার সমুদ্র সীমা চুক্তি করেছে। এই গ্রিক সাইপ্রাসের সাথে লেবাননের পার্লামেন্ট সমুদ্র সীমা চুক্তিটা অ্যাপ্রুভ করার কারণে এই লেবাননের আশেপাশের যে ভূমধ্যসাগরীয় এলাকা, সেখানে এখন গ্রিক সাইপ্রাস বা গ্রিসের দম্ভ বাড়বে, দাপট বাড়বে। এটা তুরস্কের বিপক্ষে আসলে। তারপরেও লেবাননে ইরানের প্রভাব কমেছে, সিরিয়ায় তুরস্কের প্রভাব বেড়েছে, সিরিয়ায় ইরানের প্রভাব কমেছে। এই জিনিসগুলো দেখিয়ে এবং তুরস্ক যেভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যায় সামনে পড়ে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যায় সে কি বলে এটাকে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয় এবং ওই দেশগুলো তার কথা শুনে, সেই দিক থেকে চিন্তা করে তুরস্কের আন্তর্জাতিক প্রভাব, তার সামরিক শক্তি এবং তার এই যে বিশ্ব রাজনীতিতে বিভিন্ন ধরনের খেলার যে একটা পাওয়ার, এইটাকে নিয়ে জার্মান পত্রিকাটা এই কথাগুলো বলেছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রশ্ন এখানে। দ্বিতীয় হচ্ছে, ইসরায়েলে এখন গাজা ভূখণ্ডে যে একটা টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হচ্ছে, সেখানে অনেকগুলো অপশন নিয়ে আলোচনা চলছে। তুরস্কের সেনাবাহিনী থাকবে কিনা? তুরস্কের সেনাবাহিনী আমেরিকাও চাইছে না, ইসরায়েলও চাইছে না। আর আমেরিকা বলছে এই টাস্ক ফোর্স গঠনের ক্ষেত্রে ইসরায়েল যেটা চাবে সেটাই মানতে হবে। এটা হচ্ছে তার কথা। মানে যুদ্ধবিরতি হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে। এখন হামাসের পক্ষে ২-৩টা দেশ কথা বলে। হামাস সরাসরি সেখানে নাই, ইসরায়েল সেখানে সরাসরি আছে। ইসরায়েলের পক্ষে ৮০-৯০টা দেশ। তারপরে আমেরিকার কথা হচ্ছে যে এখানে ইসরায়েলের যদি কোনো বিষয়ে শঙ্কা থাকে, সেই শঙ্কা আমাদের দূর করতে হবে। ইসরায়েল যদি তুরস্কের সৈন্য নিয়ে শঙ্কা থাকে, তুরস্কের সৈন্য সেখানে থাকবে না। তুরস্ক সেখানে তার ত্রাণ নিয়ে থাকলো অসুবিধা নাই, বুলডোজার নিয়ে থাকলো সমস্যা নেই। তুরস্কের সৈন্য থাকতে পারবে না, গোয়েন্দা থাকতে পারবে না, তুরস্ককে দূরে রাখতে হবে। আবার তাহলে কে থাকবে? মিশর থাকবে। হ্যাঁ, মিশর থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটাও লিমিটেড সংখ্যা। এমন কোনো সংখ্যা না যেই সংখ্যাটা ওই যে পুরো টাস্কফোর্সের উপরে প্রভাব ফেলতে পারে বা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এরকম কোনো সংখ্যা মুসলিম বিশ্বের কোনো দেশ থেকে সেই কমিটিতে থাকবে না। এরপরে মুসলিম বিশ্বে আর কোন দেশ আছে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। তারা এই বিষয় নিয়ে কোনো ধরনের নাক গলাবে না, সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে। পাকিস্তান কিছুটা হচ্ছে চিল্লাপাল্লা করছে, কিন্তু পাকিস্তানকেও এই বিষয়ে নাক গলানোর কোনো সুযোগ দিবে না। সেটা সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তির মাধ্যমে এবং আমেরিকার সাথে পাকিস্তানের চুক্তির মাধ্যমে রফা দফা হয়ে গেছে। ইরানের তো এখানে কোনো খাওয়াই নাই, তাকে দিবে না, কোনো কিছুতে টাচ করারই সুযোগ নাই, নিষিদ্ধ ঘোষিত একটা দেশ। আফগানিস্তানের অবস্থা তো এই। মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর মধ্যে কাতার তুরস্ক একটা লেভেলে আছে। কাতারের সেই ধরনের সৈন্যও নেই যে সে এককভাবে সেখানে হচ্ছে ব্যাপক পরিমাণে সৈন্য দিবে। কে আছে? কে আছে? এখন আলোচনা হচ্ছে যে ইন্দোনেশিয়া এবং আজারবাইজান নেতৃত্ব দিবে এই ধরনের একটা টাস্ক ফোর্সে। আজারবাইজান কোন দেশ? আজারবাইজান হচ্ছে এমন একটা শিয়া মুসলিম দেশ, যেই দেশটির সাথে ইসরায়েলের সম্পর্ক সবচেয়ে ভালো মুসলিম বিশ্বের মধ্যে। আজারবাইজান। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াকে একটু ঘেটে দেখা দরকার। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ শেষ করার সময় তিনি আল্লাহ হাফেজ বা এই যে আসসালামু আলাইকুম বা ভালো থাকবেন বলে শেষ করে না কথাটা, সেইটাতে তিনি ৩-৪টা দেশের নিজস্ব ধর্মীয় অভিবাসন বা ধর্মীয় যে টার্মিনোলজি সেটা ব্যবহার করেছেন। কোন কোন দেশের? তার নিজের দেশের, ভারতের
বুঝছেন? ভারতের হিন্দুরা কথা বলার মানে ধরেন মোদি কথা শেষ করার পরে যেই কথা দিয়ে তার কথাটা শেষ করে। আর হচ্ছে ইহুদিদের, ইসরায়েলের। অর্থাৎ আপনি বলছেন মা আসসালাম, সেটার হিব্রু ভাষায় যেটা আসে সেটা। এবং সে ইসরায়েলের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে মুসলিম বিশ্বের সাথে আছে এতটুকুই। বড় একটা দেশ, শক্তিশালী একটা দেশ। কিন্তু সে এমন কোনো পদক্ষেপে যায় না, এমন কোনো বক্তব্য দেয় না, যেই বক্তব্য ধরেন আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার, তার বক্তব্য ছিল একেবারে সরাসরি কড়া বক্তব্য। এবং শুধুমাত্র বক্তব্যই না, বক্তব্যের সাথে সাথে সে অ্যাকশনেও গিয়েছিল। অনেক কিছু বাদ দিয়েছে, বাতিল করেছে, বিভিন্ন ধরনের চুক্তি এই সমস্ত। কিন্তু ইন্দোনেশিয়া এটা করেনি। সেই ইন্দোনেশিয়াকে এখন দায়িত্ব দেওয়ার আলোচনা চলছে। ওদিকে ফ্রান্স খুব উঠে পড়ে লেগেছে যে ফিলিস্তিন রাষ্ট্রের একটা স্বীকৃতি সে আন্তর্জাতিকভাবে অর্জন করাবে। এই দায়িত্ব ফ্রান্সকে কে দিয়েছে? সৌদি আরব আর হচ্ছে আমেরিকা। তুমি এটি নিয়ে কাজ করো। এটি নিয়ে কাজ করার মাধ্যমে কি হবে? এটি নিয়ে কাজ করার মাধ্যমে একদিকে আমেরিকার মদদে ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড বলতে মানচিত্রে কিছু রাখবে না, মানে মানচিত্র থাকবে না, মানচিত্র ছাড়া তুমি রাষ্ট্র। একটা পতাকা ধরিয়ে দেবে, যে জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গাটা ইসরায়েলের দখলে, চারিদিকে ইসরায়েলের সৈন্য, মাহমুদ আব্বাস পতাকা ধরিয়ে দাঁড়িয়ে আছে, ফিলিস্তিন আমার রাষ্ট্র, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এরকম একটা অবস্থা, যে কারণে ফিলিস্তিন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হওয়ার কিছু নেই কারণ হচ্ছে এখানে আমি আপনাকে তো আশা দেখাচ্ছি না। তো আপনি যেখানে আশা দেখবেন না সেখানে হতাশ হওয়ার কিছু নেই। সেখানে কি আছে? সেখানে আছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। এখন এই ভবিষ্যৎ পরিকল্পনা কে করবে, কার উপরে বর্তাবে, কারা করবে, সেটা নিয়ে হয়তো আলোচনা করা দরকার বা আলোচনা করা যায়। কারণ এই ভূখণ্ড দখল করে রাখা সহজ না। যেটা হয়তো আজকে না, 5 বছর না, 10 বছর, 15 বছর, 20 বছর দেখবেন। আপনার কথা শুনছি, আপনার চেহারাটা দেখতে পাচ্ছি না। লেবাননের ব্যাপারে কিছু বলেন প্লিজ। নেতানিয়াহু যে বলল ইসরায়েল আমেরিকার কোনো দয়ার পাত্র নয়, এটা তো সে বলতেই হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ম্যাপের মাধ্যমে দেখাবো একদিন, দেখি। ইসরায়েল যদি তুরস্কে সাইবার আক্রমণ করে তাহলে তুরস্ক কতটা নিজেকে আটকাতে পারবে। ইসরায়েল বহুবার বিভিন্নভাবে তুরস্কে সাইবার আক্রমণ করার চেষ্টা করেছে এবং তুরস্ক মোটামুটি আটকাতে পেরেছে। ওয়াচিং ইউ ফ্রম প্যারিস, থ্যাংক ইউ। তাহলে আরব লীগ, ওআইসি এগুলো গঠন করার দরকার। এগুলো গঠন করার দরকার হচ্ছে নিজেদের সাথে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য দেয়া বা কোনো ধরনের অ্যাকশনে নেয়া সেটা না, নিজেদের সাথে। যেমন ধরুন ওআইসি কি করে? বাংলাদেশের কোনো একটা সমস্যা হলে ওআইসি কোনোদিন দৌড়ে আসে নাই, কোনোদিন দৌড়ে আসে নাই। বাংলাদেশের উপরে যদি কেউ হামলা করে ওআইসি কোনোদিন দৌড়ে আসে নাই। তুরস্কের বর্ডারে যখন আক্রমণ হয়েছে ওআইসি কোনোদিন দৌড়ে আসে নাই। কিন্তু আপনি আজকে দেখেন সৌদি আরবের কোনো একটা জায়গায় হুথির একটা মিসাইল ফেলুক, কালকে ওআইসির এমার্জেন্সি একেবারে জরুরি বৈঠক ডেকে তার